দেখাবো। ধরো একটা ইন্ডাক্টর অফ ইন্ডাকট্যান্স এল এন্ড অ্যানাদার রেজিস্টার অফ রেজিস্ট্যান্স আর আর কানেক্টেড ইন সিরিজ, এবং এই সার্কিটটা ইজ ড্রিভেন বাই সাম অল্টারনেটিং ইএমএফ। এখানে যেমনটা দেখতে পাচ্ছ, একটা রেজিস্টার আর একটা ইন্ডাক্টরকে সিরিজে কানেক্ট করা রয়েছে, আর এই সার্কিটটাকে ড্রাইভ করা হচ্ছে বাই সাম অল্টারনেটিং সোর্স অফ ইএমএফ। ওকে, উই ক্যান অ্যাপ্লাই কারচফস ল। কারচফস ভোল্টেজ লটা আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখেছো যে কারচফস ভোল্টেজ ল বা কারচফস কারেন্ট ল ডিসি এবং এসি দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কারচফস ভোল্টেজ ল যখন ডিসি সার্কিটের ক্ষেত্রে পড়েছো, সেখানে দেখেছো যে ইট সেজ দি অ্যালজেব্রিক সাম অফ দি পোটেনশিয়াল ড্রপ in a loop is equal to the algebraic sum of the EMFs in the loop. কোন একটা লুপের কথা কনসিডার করো, সার্কিটের মধ্যে যে কোনো একটা লুপ নাও, সেই লুপে যে সমস্ত জায়গাতে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, সেই পোটেনশিয়াল ড্রপ গুলোর অ্যালজেব্রিক সাম নাও। তাহলে দেখতে পাবে যে এই অ্যালজেব্রিক গুলো আছে তাদের অ্যালজেব্রিক সামের সাথে সমান। এটাই হচ্ছে কারচফস ভোল্টেজ ল ফর ডিসি সার্কিটস। এখন যদি এসি সার্কিট হয়, এসি সার্কিটের ক্ষেত্রে কি? এসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু দেখেছো যে এখানে ভোল্টেজ বা কারেন্ট এটা কিন্তু স্পেসিফাইড বাই টু প্যারামিটারস। যখন আমরা একটা ডিসির কথা বলছি, একটা ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট, সেটা স্পেসিফাইড বাই এ সিঙ্গেল প্যারামিটার, জাস্ট এর ভ্যালুটা কত সেইটা দিয়ে স্পেসিফাইড। কিন্তু যখন একটা অল্টারনেটিং ইএমএফ, অল্টারনেটিং কারেন্টের কথা বলা হচ্ছে, that is specified by two parameters, and these are the magnitude or and the phase, magnitude and phase, বা এরকম ভাবে বলতে পারো amplitude and phase। amplitude and phase এই দুটো প্যারামিটার দ্বারা স্পেসিফাইড। কাজেই একটা অল্টারনেটিং ইএমএফ দ্বারা ড্রিভেন কোনো সার্কিটে, এসি সার্কিটে যদি আমরা কারচফস ভোল্টেজ লটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ফেজটার কথাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফেজটার কথা মাথায় রেখে আমাদের কারচফস ল গুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটা কি একদম সিম্পলেস্ট লুপ করা যেতে পারে। জাস্ট এখানে একটাই লুপ রয়েছে আর একটাই মাত্র ইএমএফ রয়েছে। যদি ডিসি দ্বারা ড্রিভেন হতো, ডিসি দ্বারা ড্রিভেন হলে আমরা কারচফস ভোল্টেজ লটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারতাম? সাপোজ আইটি ইজ দি ডিসি, তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা হতো ভিআর, দ্যাট ইজ আই ইনটু আর। আর এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপটা হতো সেটা কি, ডিসি হলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ হতোই না। ধরে নাও যে এর মধ্যে একটা কোনো পোটেনশিয়াল ড্রপ হয়, হ্যাঁ, বাই সাম মিনস, এন্ড সে দিস ইজ ভিএল। তাহলে অ্যালজেব্রিক সাম অফ দি পোটেনশিয়াল ড্রপ ইজ ভিআর প্লাস ভিএল বাই কারচফস ল, দ্যাট উইল বি ইকুয়াল টু দি ড্রাইভিং ইএমএফ। এখন এই লটাকে আমরা এরকম ভাবেই বলতে পারি, যদি ভিআর, ভিএল বা ই এইগুলোকে তাদের ফেজ দিয়ে রিপ্লেস করতে পারি। So if we apply Kirchhoff's voltage law in this LR circuit, it reads VL plus VR equals to ET। খেয়াল করে দেখো সিম্বল গুলোর দিকে, VLT, এখান থেকে বুঝতে পারছো এটা কি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু গুলোকে রিপ্রেজেন্ট করছে। কোনো একটা টাইমে, যে কোনো টাইমে যদি আমরা ধরো কোনো একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ ক্যালকুলেট করছি, এল এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ বের করছি। এবার এই দুটো যদি ফেজার সাম নিই, সেই ফেজার সামটা উইল বি ইকুয়াল টু ইটি। ফেজার সামটা এই ড্রাইভিং যে ইএমএফ রয়েছে, সেই ড্রাইভিং জিনিসটাকে আবার আমি রিপিট করছি, ভিএল প্লাস ভিআর ইকুয়ালস টু ই, বোল্ড সিম্বল দিয়ে লেখা আছে। এই কথার অর্থ হচ্ছে আমি কিন্তু ফেজার সামটাকে নিচ্ছি। ফেজার সাম অফ ভিএল and VR is equal to phasor sum of the EMFs. In this case, we have only one EMF. That's why VL plus VR equals to E. Even you can rewrite VL as L di dt, VR as I into R. ভিএলটাকে এল ডিআই ডিটি করে লেখা যাবে না, ভিএলটাকে ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে। তার কারণ ওখানে ফেজটাকে ইনক্লুড করে লিখতে হবে, ইটিটাকেও তাই ফেজটাকে ইনক্লুড করে লিখতে হবে। আমরা এই জিনিসটাকে যদি ফেজার ডায়াগ্রামে দেখি কেমন হবে, একটু মনে করতে পারছো যে সিরিজ সার্কিট, তো কাজেই আর এর মধ্যে দিয়ে কারেন্ট যেমন, এল এর মধ্যে দিয়েও কারেন্ট তাই। আর এর মধ্যে কারেন্টটা যে ফেজে আছে, এল এর মধ্যেও কারেন্টটা একই রকম ফেজে আছে, রাইট?
এবার আর এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ, সেই পোটেনশিয়াল ড্রপ ভিআরটা এর মধ্যে কারেন্ট তার সাথে একই ফেজে আছে। অন দি আদার হ্যান্ড এর এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ, সেই পোটেনশিয়াল ড্রপটা কিন্তু এর মধ্যে যে কারেন্ট তার রেসপেক্টে 90 ডিগ্রি ফেজ এগিয়ে রয়েছে। তাহলে আমরা যদি এই ভিআর আর ভিএল এদের রিলেটিভ ফেজের দিকে তাকাই, ভিআর আর ভিএল এদের রিলেটিভ ফেজের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখবো? দেখবো যে ভিআর এর রেসপেক্টে ভিএলটা 90 ডিগ্রি ফেজ লিড করে। ভিআর এর রেসপেক্টে ভিএলটা 90 ডিগ্রি ফেজ লিড করে। তাহলে ভিআর, ভিএল আর ই এদের যদি ফেজার সামটা নিই, কেমন ধরনের হওয়া উচিত? এইরকম ধরনের একটা ভেক্টর ডায়াগ্রামকে স্যাটিসফাই করা উচিত। এটা হচ্ছে ভিআর, এটা ভিএল, আর এটা হচ্ছে ইটি। ভিআর আর ভিএল এদের ফেজার সামটা ইটির সাথে সমান। ওকে, এখন ভিআরটাকে আমরা লিখতে পারি কিভাবে? ভিআরটাকে লিখতে পারি অ্যাজ আই ইন্টু আর, যেটা বললাম। ভিএলটা আমরা দেখে এসেছিলাম, ভিএলটাকে কিভাবে লেখা যায়? ওমেগা এল ইন্টু আই, ওমেগা এল ইন্টু আই। আর ধরো এই ইটিটাকে আমরা সাম জেড ইন্টু আই এরকম ভাবে লিখতে পারি। ডাইমেনশনালি যদি দেখো, ভোল্টেজ বা ইএমএফ সমান কি? কারেন্ট ইন্টু রেসিস্ট্যান্স। যখন আমরা অল্টারনেটিং কারেন্ট সার্কিট করছি, এখানে রেসিস্ট্যান্সের থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট যে টার্মটা ইউজ করা হয় সেটাকে ইম্পিডেন্স বলা হয়। তাহলে ভিআরটাকে লিখতে পারি আই ইন্টু আর, ভিএলটাকে লিখতে পারি সাম আই ইন্টু এক্সএল, এক্সএল ইজ দি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইটিটাকে লিখতে পারি অ্যাজ আই ইন্টু দি ইম্পিডেন্স। হ্যাঁ, এখন আইটা তো কমন, প্রত্যেকটা ক্ষেত্রেই আইটা কমন, সিরিজ সার্কিট, কাজেই প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কারেন্ট একই রকম ফেজে রয়েছে। আমরা তাহলে এই ভোল্টেজের ফেজার ডায়াগ্রামটাকে রিড্র করতে পারতাম ইন টার্মস অফ ইম্পিডেন্স, ইন টার্মস অফ রিঅ্যাকট্যান্স। কেমন হতো জিনিসটা? এইরকম ধরনের হতো। হ্যাঁ, দেখো ভিআরটাকে রিপ্লেস করা হয়েছে আর, মানে ইম্পিডেন্স ডায়াগ্রামটা এরকম ভাবে দিতে পারি, আর এইটা হচ্ছে এক্সএল, আর এইটা হচ্ছে জেড। জিনিসটা ধরে নাও যে কমপ্লেক্স প্লেনে রয়েছে, তাহলে জেডটাকে আমরা কিভাবে লিখতে পারি? জেডটাকে লিখতে পারি আর প্লাস জে ইন্টু এক্সএল, আর প্লাস জে ইন্টু এক্সএল। এটা তোমার 90 ডিগ্রি ফেজ, আমরা ফেজের রেসপেক্টে দেখেছি যে কমপ্লেক্স প্লেনে এটা কি রিপ্রেজেন্ট করে। 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স যদি থাকে কমপ্লেক্স প্লেনে, সেইটা তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করে, রাইট? তাহলে জেডটাকে লেখা যায় আর প্লাস জে ইন্টু এক্সএল, যেখানে এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল। এখন পর্যন্ত যেগুলো বললাম, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এটা যদি ক্লিয়ার হয় তাহলে পরের গুলো একদম জাস্ট দেখেই করে ফেলতে পারবে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। একটু একটু জাস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো, যদি কোনো প্রশ্ন থাকে বলো এখানটা থেকে। ফেজার ডায়াগ্রামটা সবাই বুঝতে পেরেছো? ভিআর, ভিএল এদের রিলেটিভ ফেজটা 90 ডিগ্রি। হ্যাঁ, কাজেই ভিআরটা কমপ্লেক্স প্লেনে যদি আমি দেখাই, ভিআরটা যদি রিয়েল অ্যাক্সিস বরাবর হয়, তাহলে ভিএলটা কি ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হবে। এদের রেজাল্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ই। এটাকে যদি ইম্পিডেন্সের টার্মে দেখানো হয়, তাহলে আর কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স ডিরেকশনে তোমার এক্সেল, তাহলে তাদের সামটা হবে আর প্লাস জে ইন্টু এক্সএল। এটাই হচ্ছে টোটাল ইম্পিডেন্স অফ দি সার্কিট। হ্যাঁ, এটাই সার্কিটটা টোটাল ইম্পিডেন্সকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এই ইকুয়েশনটা সলিউশন অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আমি একদম এইরকম মেথডই বলি আর কি। ফেজার ডায়াগ্রাম দিয়ে সলিউশনটাকে তৈরি করে রাখতে বলি, অন্যরকম ম্যাথামেটিক্যাল কমপ্লেক্সিটি করতে গিয়ে লাভ নেই। তো ফিরে আসছি তাহলে, আমরা যেটা বললাম যে ইম্পিডেন্স অফ দি সিরিজ এলআর সার্কিট ইজ দেন আর প্লাস জে ইন্টু এক্সএল। এখান থেকে বুঝতে পারছো যে এই জেড কোয়ান্টিটিটা কমপ্লেক্স কোয়ান্টিটি, কমপ্লেক্স কোয়ান্টিটির কি একটা ডেফিনাইট ম্যাগনিটিউড রয়েছে আর একটা ফেজ রয়েছে। আমরা যদি জেডটাকে তোমার ম্যাগনিটিউড ইন্টু ফেজ পার্ট করে লিখতাম, তাহলে কিভাবে লিখতে পারতাম? মড জেড ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা, এরকম ফর্মে লিখতে পারতাম। এটা তো আমাদের অনেকবার বলা হয়েছে, ওয়েভস যখন পড়ানো হয় বা ওই অসিলেশন চ্যাপ্টারটা যখন শুরু করা হয়, সেখানে বলেছিলাম আমরা, ধরো জেড সমান এক্স প্লাস জে ওয়াই, জেড সমান এক্স প্লাস জে ওয়াই, তাহলে
জেড এর ম্যাগনিটিউডটা কি হয় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর তোমার যদি ট্যান থিটাটা বলি, সেই থিটাটা কত হয় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স y বাই x। তাহলে এখানে দেখো একটা কমপ্লেক্স কোয়ান্টিটিকে আমরা ম্যাগনিটিউড ইনটু ফেজ এরকম ভাবে লিখতে পারি, যেখানে ম্যাগনিটিউডটা তাহলে এই r স্কয়ার প্লাস xl হোল স্কয়ার, এইটার স্কয়ার রুট r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার তার রুট, কেমন? আর tan থিটা যদি বলো, tan থিটাটা হচ্ছে বেসিক্যালি xl বাই r দ্যাট ইজ ওমেগা l বাই r। এটাই ইম্পিডেন্স, এটাই ইম্পিডেন্স। আমরা লিখতে পারি ই ই ইকুয়ালস টু জেড ইনটু আই, ই ইকুয়ালস টু জেড ইনটু আই। তাহলে আই সমান ই বাই জেড, ই বাই জেড, জেডটাকে রিপ্লেস করো বাই মড জেড ইনটু ই টু দি পাওয়ার জে থিটা। সো উই উইল হ্যাভ আই জিরো ইনটু জে ই টু দি পাওয়ার ওমেগা টি মাইনাস থিটা। অর্থাৎ অ্যাপ্লাইড ইএমএফ সেইটাকে যদি এই ই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে করেসপন্ডিং কারেন্ট ইন দি সার্কিট will be I0 e to the power j omega t minus theta. As you see that there is a phase difference between the current and voltage. The phase difference theta is given by tan inverse omega L by R. The phase difference is determined by the circuit element. It is determined by the frequency of the driving EMF. L, R, omega এইগুলো দ্বারা কারেন্ট ভোল্টেজ ফেজ রিলেশনশিপটা ডিটারমাইন্ড হবে। আর কারেন্টের যে অ্যামপ্লিটিউড সেটা উইল বি ডিটারমাইন্ড বাই দি অ্যামপ্লিটিউড অফ দি ইএমএফ এন্ড দি ইম্পিডেন্স E0 বাই Z। এটাই হচ্ছে বেসিক্যালি I0, E0 বাই Z, দ্যাট ইজ E0 বাই রুট ওভার অফ R স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার L স্কয়ার। এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দি কারেন্ট। যদি আমাদের অ্যাপ্লাইড ইএমএফটা সাইন ওমেগা টি হতো, তাহলে কারেন্টটাকে কিভাবে লিখতাম I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা। যদি অ্যাপ্লাইড ইএমএফটা কোসাইন ওমেগা টি হতো, তাহলে করেসপন্ডিং কারেন্টটাকে লিখতাম I0 কোসাইন ওমেগা টি মাইনাস থিটা। থিটা ইজ দিস and I0 is this. That's how we can solve the current for a given EMF in a series LCR circuit, series LR circuit। একটা সিরিজ এলআর সার্কিট, সেখানে তোমার কোন একটা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, এই সার্কিটে কারেন্টের এক্সপ্রেশনটা কেমন হবে, কারেন্টের অ্যামপ্লিটিউডটা অ্যাপ্লাইড ইএমএফ এর অ্যামপ্লিটিউডের সাথে কিভাবে রিলেটেড, কারেন্টের ফেজটা অ্যাপ্লাইড ইএমএফ এর সাথে কত রেসপেক্টে কতটা ডিফার করে, সেটা আমরা এরকম একটা সিম্পল ফেজার ডায়াগ্রাম অ্যানালিসিস দিয়ে বের করে ফেলতে পারি। প্রথমে আমরা কার্চফ ভোল্টেজ লটাকে রাইট করলাম, ফেজার নোটেশনে জিনিসটাকে রাইট করা হলো, করেসপন্ডিং ফেজার ডায়াগ্রামটা আঁকলাম, এবার এখান থেকে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটাকে বের করতে পারলাম। ওকে, সো দ্যাট ইজ সিরিজ এলআর সার্কিট। হ্যাঁ, এখানে আমরা পাওয়ার ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে পারি। আগে আমরা বলেছিলাম পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝায়, আমরা ডিসকাস করেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ cos থিটা, থিটা বিং দ্য অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন দি সার্কিট। তো এখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা, অ্যাঙ্গেল মানে ফেজ ডিফারেন্স, আর কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স, ফেজ অ্যাঙ্গেল, সেটা আমরা পেয়েছি অ্যাজ থিটা। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওমেগা এল বাই আর, বা tan থিটা সমান ওমেগা এল বাই আর। এইখান থেকে cos থিটা ফ্যাক্টরটাকে বের করতে পারো অ্যাজ r বাই রুট ওভার অফ r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার, দ্যাট ইজ r বাই মড z। We can calculate power factor by using this relation for a series LR circuit. Okay, next let us discuss series shear circuit. এবার সিরিজ শিয়ার সার্কিটটা কি সেটা নিয়ে ডিসকাস করা যাক। সিরিজ শিয়ার সার্কিট এখান থেকে বুঝতে পারছো যে তোমার উই হ্যাভ এ রেজিস্টার এন্ড এ ক্যাপাসিটর ইন সিরিজ। হ্যাঁ, একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা হয়েছে, আর এই কম্বিনেশনটাকে ড্রাইভ করছি একটা অল্টারনেটিং সোর্স অফ ইএমএফ ইটি দিয়ে। এখানে কোনো একটা ইনস্ট্যান্টে তোমার এই ভোল্টেজ আর ক্যাপাসিটরের পোলারিটিটা দেওয়া হয়েছে। যেহেতু এটা তোমার অল্টারনেটিং সার্কিট, অল্টারনেটিং সার্কিটে ভিআর বা ভিসি পোলারিটিটা তো ফিক্সড নয়, এটা অল্টার করছে। এটা কোনো একটা ইনস্ট্যান্টে ভিআর আর ভিসি পোলারিটিকে দেখানো হয়েছে, এবং এটাই আর কি। হ্যাঁ, পোলারিটিটা যেটা দেখানো হয়েছে সেটা খুব ঠিকঠাক নয় আর কি, এটা আমি ওই ইন্টারনেটে পেয়েছিলাম, সেখান থেকেই নেওয়া। জাস্ট ফরগেট অ্যাবাউট দি পোলারিটি। ইউ হ্যাভ এ রেজিস্টার and a capacitor connected in series and the combination is driven by some alternating source of EMF.
এই i ইকুয়ালস টু i0 sin ওমেগা t এইটার কথা বাদ দাও এখানে। আমরা এটাকে বের করব, ইটিটাকে ধরে নেব আগের স্লাইডের মতোই e0 sin ওমেগা t এরকম ভাবে। এখানে যদি আমরা কার্সর ভোল্টেজ লকে অ্যাপ্লাই করি কি হবে দেখো, এখানে কোন কোন জায়গাতে ভোল্টেজ ড্রপ হচ্ছে। প্রথমত রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে, রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে ভিআর, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে ভিসি। এখন বুঝতে পারছো যে ভিআর কি এদের মধ্যে ফেজের একটা ডিফারেন্স রয়েছে, কাজেই কার্সর ভোল্টেজ ল যখন আমরা অ্যাপ্লাই করব we have to consider the phasor sum of VR and VC। VR আর VC ফেজার সামটা আমাদেরকে কনসিডার করতে হবে। হ্যাঁ, তাহলে এই VR আর VC ফেজার সাম নিয়ে আমরা যদি এই এর সাথে সমান করে দিই তাহলেই কার্সর ল অ্যাপ্লাইড হয়ে যাবে এই লুপে। এই লুপে যদি কার্সর ল অ্যাপ্লাই করি we will have VC plus VR equals to E। সিম্বল গুলো দিকে ভালো করে তাকাও, একদম সেম কনভেনশন আমরা আগের স্লাইডটার মতোই ফলো করেছি। ব্র্যাকেটে টি দেওয়া রয়েছে মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা জিনিস ফাংশন অফ টাইম, ভিসি ভিআর ই প্রত্যেকটাই টাইমের ফাংশন। আর বোল্ড সিম্বলটা রিপ্রেজেন্ট করছে যে উই আর কনসিডারিং দি ফেজ, আই মিন উই আর ট্রিটিং দি কোয়ান্টিটি অ্যাজ ফেজার। কোয়ান্টিটি গুলোকে আমরা ফেজার হিসেবে ট্রিট করছি, অর্থাৎ এই কোয়ান্টিটি গুলোর একটা ম্যাগনিটিউড রয়েছে, ইন অ্যাডিশন একটা ফেজ আছে। ওকে, এবার এগুলো রিলেটিভ ফেজ কেমন হয় দেখো, এক্সপ্লেন করা যাক। যেহেতু এটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে কারেন্টটা একই, কোন একটা ইনস্ট্যান্টে আর এর অ্যাক্রসে কারেন্ট যা, সি এর অ্যাক্রসে কারেন্টও তাই, দুটোর অ্যাক্রসে কারেন্টটা একই রকম। এখন আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা যদি ভিআর বলি, সেই ভিআরটা এর মধ্যে কারেন্ট তার সাথে একই রকম ফেজে রয়েছে। অন দি আদার হ্যান্ড ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে যদি ভিসি বলা হয়, সেই ভোল্টেজটা কিন্তু কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি ফেজ ল্যাগ করে। ভিসি যেটা দ্যাট ল্যাগস দি কারেন্ট বাই এ ফেজ 90 ডিগ্রি আমরা দেখে এসেছি। তাহলে যেটা বললাম আবার বলি, ভিআর আর কারেন্ট একই ফেজে রয়েছে, ভিসি আর কারেন্ট 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সের মধ্যে রয়েছে। তাহলে ভিআর আর ভিসি 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে রয়েছে, এক্ষেত্রে ভিসি উইল ল্যাগ দি ভিআর বাই এ ফেজ 90 ডিগ্রি, রাইট। আমরা যদি এই কার্সর ভোল্টেজ লটাকে ফেজার ডায়াগ্রাম দিয়ে এঁকে দেখাই, ইট উইল বি অফ দিস ফর্ম, এরকম ধরনের হবে। দেখো এইদিকে ভিআর, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিসি, বুঝতে পারছো এটা তোমার নেগেটিভ কমপ্লেক্স ডিরেকশনে রয়েছে ভিসি, আর এদের রেজাল্টেন্টটা হচ্ছে ইটি। এই জিনিসটাকে আমরা ইম্পিডেন্সের টার্মে দেখাতে পারি, ভিআরটাকে লিখতে পারি অ্যাজ আই ইনটু আর, ভিসিটাকে লিখতে পারি অ্যাজ আই ইনটু এক্সি, ইটিটাকে লিখতে পারি অ্যাজ জেড ইনটু আই। আইটা কমন, আইটাকে যদি বাদ দিয়ে দাও ইন টার্মস অফ ইম্পিডেন্স ডায়াগ্রামটা এরকম হয়, আর এক্সএল আর জেড, আর এক্সএল আর জেড, এটাই হচ্ছে তোমার ইম্পিডেন্সের ফেজার ডায়াগ্রাম। এখান থেকে তাহলে জেডটাকে লিখে ফেলো, জেড সমান কত হবে, এই যে এইটা হচ্ছে তোমার রিয়েল অ্যাক্সিস, আরটা যেদিক বরাবর প্লট করা হয়েছে সেটা রিয়েল অ্যাক্সিস, আর এইটা ওয়াই যে ডিরেকশনটা হচ্ছে তোমার ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এদের ভেক্টর সামটা কত দাঁড়ায়, ফেজার সামটা কত দাঁড়ায়, আর মাইনাস জে ইনটু এক্সএল, আর মাইনাস জে ইনটু এক্সএল, এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু জেড। তাহলে আমরা এখান থেকে জেডটাকে এক্সএল নয়, এটা টাইপিং এরর হয়েছে, দ্যাট শুড বি এক্সসি, বিকজ দিস ইজ ক্যাপাসিটিভ সার্কিট, সিআর সার্কিটের কথা বলছি। এইটা কি রিপ্রেজেন্ট করছে, দ্যাট রিপ্রেজেন্টস দি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে এইখানে জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে, this will be xc, তাহলে z equals to r minus j into xc। ওকে, যেখানে xc is equal to 1 by omega c, xc এর ভ্যালুটা হচ্ছে 1 by omega c, তার সাথে সমান। এবার readily you can calculate the magnitude and the phase, জেডটাকে কমপ্লেক্স নোটেশনে লিখেছো, কাজেই এই জেড এর ম্যাগনিটিউডটা কত হবে, ম্যাগনিটিউডটা হবে মড জেড, যেখানে মড জেডটা ইজ বেসিক্যালি r square plus 1 by omega square c square, r square plus x square root, that is r square plus 1 by omega square c square। আর এটাকে আমরা e to the power minus j theta দিয়ে লিখেছি, প্লাস j theta দিয়ে লিখিনি, তার কারণ দেখতে পাচ্ছ r minus j into xc রয়েছে, যদি থিটা দিয়ে লিখতে তাহলে তোমাকে থিটাটাকে ডিফাইন করতে হতো as tan inverse minus xc by r,
আর যদি প্লাস থিটা দিয়ে ডিনোট করো তাহলে তুমি থিটাটাকে লিখতে পারো tan ইনভার্স xc বাই r। এখানে সেটাই করা হয়েছে, আমরা জিনিসটাকে মাইনাস যে থিটা দিয়ে লিখেছি, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 বাই ওমেগা সি আর। x এর ভ্যালুটাকে যদি বসিয়ে দাও হয়েছে। এবার রেডিলি আমরা কারেন্টের এক্সপ্রেশনটাকে বের করে ফেলতে পারি। কারেন্ট ইকুয়ালস টু ই বাই জেড, কারেন্ট সমান ই বাই জেড, ইটা ধরে নাও ই টু দি পাওয়ার, ইটা ধরে নাও সাম ই জিরো ই টু দি পাওয়ার জি ওমেগা টি। আগে টপিকটাতে যেমন ধরেছিলাম এখানেও একদম একই রকম ভাবে ধরে নাও ই ইকুয়ালস টু ই জিরো ই টু দি পাওয়ার জি ওমেগা টি। এবার এই জেড এর ভ্যালুটাকে যদি বসিয়ে দাও, ইউ উইল হ্যাভ দি এক্সপ্রেশন এজ আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস থিটা, যেখানে আই জিরো ইকুয়ালস টু ই জিরো বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, বেসিক্যালি ই জিরো বাই মড জেড। ওকে, আর থিটাটাকে ক্যালকুলেট করতে পারো, থিটাটাকে তো ডিফাইন করাই আছে tan ইনভার্স 1 বাই ওমেগা সি আর বা tan থিটা সমান 1 বাই ওমেগা সি আর। তাহলে রেডিলি উই ক্যান ক্যালকুলেট দি পাওয়ার ফ্যাক্টর, দি পাওয়ার ফ্যাক্টর ইজ সিম্পলি আর বাই জেড। এই ডায়াগ্রামটা রেসপেক্টেও করতে পারো। আমার এখানে অ্যাঙ্গেলটা দেখানো হয়নি, এই থিটা অ্যাঙ্গেল বলতে ভিআর আর ই এর মধ্যে অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, হ্যাঁ, থিটা বলতে ভিআর আর ই এর মধ্যে অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। আগের স্লাইডে যখন আমরা থিটাটাকে বলেছিলাম, সেই থিটাটা ভিআর আর ই এর মধ্যে অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, বা আর আর জেড এর মধ্যে অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। হ্যাঁ, আর আর জেড এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই ডায়াগ্রামটা থেকেও cos থিটাটা কত সেটা রিড আউট করে ফেলতে পারো। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ন্যাচারালি cos থিটা সমান r বাই mod z। That's how we can calculate the power factor, we can calculate the current voltage relationship in a shear circuit। হ্যাঁ, এই দুটো জায়গাতে আমরা দেখলাম যে একটা সিরিজ এলআর সার্কিট, সিরিজ শিয়ার সার্কিটে কিভাবে কার্চফ ভোল্টেজ লকে অ্যাপ্লাই করা যায়, এবং কার্চফ ভোল্টেজ লটাকে অ্যাপ্লাই করে ফেজার ডায়াগ্রাম দিয়ে সলভ করে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটাকে বের করে ফেলা যায়। কারেন্টের ম্যাগনিটিউডটাকে ইএমএফ এর ম্যাগনিটিউডের সাথে রিলেট করা, কারেন্টের ফেজটাকে ইএমএফ এর ফেজের সাথে রিলেট করা, এবং সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা কত এগুলোকে ক্যালকুলেট করা যায়। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। এলআর সার্কিট শিয়ার সার্কিট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো, রেসপন্ড করো, না হলে বুঝতে পারছি না না। না বুঝতে স্যার নেই পারছো? আপাতত। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারি। আচ্ছা, হ্যাঁ স্যার। স্লাইড গুলো দেখতে পাচ্ছ ভালোভাবে? আচ্ছা, এমনি টপিকটা খুব সহজ টপিক। হ্যাঁ, টপিকটা খুব সহজ টপিক। বইগুলোতে বেশিরভাগ বইতে এগুলোকে তোমার ওই ম্যাথামেটিক্যাল টুল দিয়ে সলভ করা থাকে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেভাবে সলিউশন করা হয়, বেশ কমপ্লিকেটেড ম্যানারে জিনিসগুলোকে সলভ করা হয়। আমাদের পারপাসে সেটা দরকার নেই, তোমরা ইন্টারেস্টেড হলে দেখতেই পারো। দেখছো যে এখানে কিন্তু খুব সিম্পল ওয়েতে ফেজার ডায়াগ্রাম দিয়ে সলিউশনটা কি সেটা বের করে ফেলা যায়। ইনফ্যাক্ট যে কোনো এরকম ধরনের যদি অল্টারনেটিং কারেন্ট সার্কিট থাকে, বেস্ট ওয়ে হচ্ছে যে এরকম ধরনের একটা ফেজার ডায়াগ্রাম ড্র করে ফেলা, করে সেইখান থেকে ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করা, তাতে করে ইজিলি ম্যাথমেটিক্যাল টাস্কটাকে সিম্পলিফাই করা যায় আর কি। ওকে, ইন আইদার কেস ইউ উইল হ্যাভ দিস সেম রেজাল্ট। বেশ, এবার আমরা একটা প্রবলেম ডিসকাস করবো আর কি। তোমাদের যখন পাওয়ার ফ্যাক্টরটা পড়ানো হয় সেখানে বলা হয়েছিল যে তোমার কোনো একটা সার্কিট যদি অল্টারনেটিং পোটেনশিয়াল, অল্টারনেটিং ইএমএফ দ্বারা ড্রিভেন হয়, সেই সার্কিটের পাওয়ার লসটা কিন্তু শুধুমাত্র কারেন্ট ভোল্টেজের আরএমএস ভ্যালু দ্বারাই ডিটারমাইন্ড হবে তা নয়, এই cos থিটা পাওয়ার ফ্যাক্টরটা দ্বারাও ডিটারমাইন্ড হবে। আমরা একটা এক্সট্রিম কেস হিসেবে বলেছিলাম যে যদি তোমার একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট হয় বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট হয়, সেখানে থিটা ভ্যালুটা কত, সেখানে থিটা ভ্যালুটা 90 ডিগ্রি, পাওয়ার ফ্যাক্টরটা 0, তাহলে সেইখানে কিন্তু কোনো রকম পাওয়ার লস হচ্ছে না। হ্যাঁ, একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট বা পিওর ক্যাপাসিটিভ সার্কিটে কোনো পাওয়ার লস হবে না, অ্যাভারেজ পাওয়ার লসটা 0, সেই জন্য করেসপন্ডিং কারেন্টটাকে ওয়াটলেস কারেন্ট বলা হয়। তো কাজেই যে কোনো সার্কিট ডিজাইনের একটা মেইন অবজেক্টিভ থাকবে যাতে করে আমরা পাওয়ার লসটাকে রিডিউস করতে পারি।
হ্যাঁ, এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে পাওয়ার লসটাকে যদি রিডিউস করা যায়, সেটা কি ইকোনমিক্যাল হবে, সেটা একটা কস্ট এফেক্টিভ অ্যাপ্রোচ হবে। যে জন্য কোনো সার্কিটে যদি আমরা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরকে যোগ করতে পারি, তাহলে কিন্তু এই পাওয়ার ফ্যাক্টরটাকে একের থেকে কমানো সম্ভব। যদি পিওরলি রেসিস্টিভ সার্কিট হয়, পিওরলি রেসিস্টিভ সার্কিট হলে কারেন্ট আর ভোল্টেজ একই রকম ফেজে থাকে, থিটা ইকুয়ালস টু 0, কস থিটা ইজ ম্যাক্সিমাম। তাহলে পিওরলি রেসিস্টিভ সার্কিটে মানে রেসিস্টিভ সার্কিটে পাওয়ার লসটা কিন্তু বেশি হবে, সেটা ইকোনমিক্যাল হবে না। অন দি আদার হ্যান্ড, যদি আমার একটা সার্কিট ড্রাইভ করার জন্য যে ইম্পিডেন্সটা দরকার, সেই ইম্পিডেন্সটা বাই আদার মিনস ডেলিভার করতে পারি, ধরো ইন্ডাক্টর দিয়ে আমরা একটা ইম্পিডেন্স ক্রিয়েট করতে পারি, ক্যাপাসিটর দিয়ে একটা ইম্পিডেন্স ক্রিয়েট করতে পারি, যদি সার্কিটটা অল্টারনেটিং কারেন্ট দ্বারা ড্রিভেন হয়। তাতে করে সুবিধাটা কি হবে? তাতে করে সুবিধা হবে থিটা ভ্যালুটাকে 0 ডিগ্রি থেকে বড় করা যাবে। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরটাকে তাহলে কমানো যাবে, পাওয়ার লসটাকে কমানো যাবে সার্কিটে। তাহলে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ইউজটা উইল বি ইকোনমিক্যাল। হ্যাঁ, কারেন্টের বিলটা কম আসবে। এরকম ধরনেরই একটা প্রবলেম দেওয়া রয়েছে, দেখো, কনসিডার এ 60 ওয়াট 100 ভোল্ট ফিলামেন্ট বাল্ব। হ্যাঁ, একটা 60 ওয়াট 100 ভোল্ট ফিলামেন্ট বাল্ব রয়েছে। ফিলামেন্ট বাল্ব বলতে আগের দিনে যেগুলো ইউজ করা হতো, এখন তো আর বেশিরভাগ বাড়িতেই ফিলামেন্ট বাল্ব ইউজ করা হয় না, কিন্তু তোমরা সবাই দেখেছো ফিলামেন্ট বাল্ব। ফিলামেন্ট বাল্বকে ধরো এইরকম একটা স্পেসিফিকেশন দেওয়া রয়েছে আর কি, 60 ওয়াট 100 ভোল্ট, that is connected to a 240 volt 50 hertz AC supply. ফিলামেন্ট বাল্ব কেন জ্বলে? তার কারণ ফিলামেন্টটা কি একটা রেসিস্টেন্স, ফিলামেন্টের মধ্যে একটা হাই রেসিস্টেন্স রয়েছে। কাজেই যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, জুল হিটিং অকার্স, I স্কোয়ার RT, জুল হিটিং হয়, জুল হিটিং এর জন্য হিট প্রডিউসড হয়, সেই হিটের জন্য এটা গরম হয়ে যায় এবং রেডিয়েটস ইএমএফ। তো 60 ওয়াট 100 ভোল্ট ফিলামেন্ট বাল্বকে কানেক্ট করা হয়েছে টু এ 240 ভোল্ট 50 হার্টজ এসি সাপ্লাই। So what resistor or capacitor or inductor must be connected in series so that the bulb operates safely in its full glow? এটা ফিল হয়ে গেছে, ফুল গ্লো হবে। হ্যাঁ, সেফলি ইন ইটস ফুল গ্লো। বাল্বটার স্পেসিফিকেশন দেখতে পাচ্ছ 100 ভোল্ট, কাজে এটাকে যদি 240 ভোল্টের সাথে যোগ করা হয়, ন্যাচারালি এটা পুড়ে যাবে, ফিলামেন্টটা পাওয়ার রেটিং এর থেকে বেশি হয়ে যাবে, কাজে ফিলামেন্টটা নষ্ট হয়ে যাবে, বাল্বটা জ্বলবেই না। তাহলে যদি বাল্বটাকে 240 ভোল্টে কানেক্ট করে জ্বালাতে হয়, আমাদের নিশ্চয়ই এফেক্টিভ রেসিস্ট্যান্সটাকে বাড়াতে হবে, ইম্পিডেন্সটা বাড়াতে হবে। যেহেতু অল্টারনেটিং সাপ্লাই, ইম্পিডেন্সটা বাড়ানোর তিনটি উপায় রয়েছে। একটা হচ্ছে সিরিজে রেসিস্ট্যান্স যোগ করা, একটা হচ্ছে সিরিজে ক্যাপাসিটর যোগ করা, আর একটা হচ্ছে সিরিজে ইন্ডাক্টর যোগ করা। এখানে বলা হচ্ছে যে তাহলে এই রেসিস্ট্যান্স ভ্যালুটা কত হতে হবে, ক্যাপাসিটরের ভ্যালুটা কত হতে হবে, বা ইন্ডাক্টরের ভ্যালুটা কত হতে হবে, যাতে করে বাল্বটা একই রকম গ্লো নিয়ে জ্বলে আর কি, ফুল গ্লোতে জ্বলে, 60 ওয়াট পাওয়ারই বাল্বের মধ্যে কনজিউমড হয়। এইটা জানতে চাওয়া হয়েছে, এবং কোনটা বেশি ইকোনমিক্যাল হবে সেটাও জানতে চাওয়া হয়েছে। তাহলে কিভাবে করব? আমাদের দেখতে হবে যে কত রেসিস্ট্যান্স, এফেক্টিভ কতটা রেসিস্ট্যান্স দরকার, হ্যাঁ, যাতে করে 240 ভোল্টের সাথে কানেক্ট করতে পারি। বা আরো এরকম ভাবে আইডিয়াটা করতে পারো যে বাল্বটা যদি ফুল গ্লোতে জ্বলে, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত হয়? 100 ভোল্ট। কাজে 240 ভোল্টের সাথে যদি কানেক্ট করতে হয়, আমাদেরকে বাকি ভোল্টেজটা তাহলে ওই এর মধ্যে কনজিউম করতে হবে আর কি, অন্য এলিমেন্টের মধ্যে কনজিউম করতে হবে, যেটাকে আমরা সিরিজে কানেক্ট করার কথা ভাবছি। I max সমান 60/100। এই বাল্বটার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কতটা কারেন্ট অ্যালাউড, দ্যাট ইজ পাওয়ার বাই ভোল্টেজ, V ইন্টু I সমান পাওয়ার, মনে করতে পারছো। তাহলে I max equals to 0.6 অ্যাম্পিয়ার। ওকে, সো হোয়াট ইজ দি রেসিস্ট্যান্স অফ দি বাল্ব? বাল্বটার রেসিস্ট্যান্সটা কতটা হবে সেটাও ক্যালকুলেট করে ফেলা যায়, I স্কোয়ার বাই P, বিকজ পাওয়ার ইকুয়ালস টু I স্কোয়ার ইন্টু R। এখান থেকে বাল্বের রেসিস্ট্যান্সটাকে বের করতে পারি অ্যাজ অ্যারাউন্ড 167 ওহম। এবার বাল্বের যে ইএমএফ সেটা কত? 240 ভোল্ট। বাল্বের ইএমএফটা 240 ভোল্ট, তাহলে RT ইকুয়ালস টু E বাই I max। RTটা যদি ক্যালকুলেট করো, সেটা কত হবে? RTটা হবে তোমার, RT মানে টোটাল রেসিস্ট্যান্স আর কি। হ্যাঁ, বাল্বটাকে যদি ফুল গ্লোতে জ্বালাতে হয় 240 ভোল্টে, তাহলে কতটুকু সার্কিটের টোটাল রেসিস্ট্যান্সটা কত হওয়া উচিত? 400 ওহম।
বাল্বটা রেসিস্ট্যান্সটা এইটা, তাহলে যদি আমরা রেসিস্ট্যান্স দিয়ে বাল্বটাকে ফুল গ্লোতে জ্বালাতে চাইতাম তাহলে কত রেসিস্ট্যান্স লাগতো? যদি আর লাগে তাহলে আর সমান RT মাইনাস আর অফ বাল্ব। RTটা হচ্ছে 400 ওহম, আর বাল্বের যে রেসিস্ট্যান্স সেটা হচ্ছে এইটা। এখান থেকে তাহলে আমরা বের করতে পারি রিকোয়ার্ড ভ্যালুটা কত। অর্থাৎ আমরা যদি একটা রেসিস্টার সিরিজে কানেক্ট করে 240 ভোল্টে এই বাল্বটাকে ফুল গ্লোতে জ্বালাতে চাইতাম, তাহলে আমাদের এই 233.33 ওহম রেসিস্টার সিরিজে কানেক্ট করতে হতো। ওকে, অল্টারনেটিভলি আমরা একটা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর কানেক্ট করেও পারপাসটা ফুলফিল করতে পারি। যদি সার্কিটে একটা ইন্ডাক্টরকে কানেক্ট করা হতো, বাল্বের মধ্যে ফিলামেন্ট বাল্ব রেসিস্ট্যান্স আছে, আর একটা ধরো পিওর ইন্ডাকটেন্স ইউজ করা হলো, পিওর ইন্ডাক্টর সিরিজে কানেক্ট করা হলো যার ইন্ডাকটেন্সটা হচ্ছে সাম এল, তাহলে এটা বেসিক্যালি কি একটা এলআর সার্কিট। এলআর সার্কিট, সেই এলআর সার্কিটটার এফেক্টিভ ইম্পিডেন্স কত? বাল্বের যে রেসিস্ট্যান্স তার স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার। ওমেগাটাকে কত লিখতে পারি? 2 পাই এফ, তাহলে ওমেগা স্কয়ার মানে হচ্ছে 4 পাই স্কয়ার এফ স্কয়ার ইনটু এল স্কয়ার। হ্যাঁ, তাহলে দেখো সার্কিটে এলআর সার্কিটটা টোটাল ইম্পিডেন্সটা কত দাঁড়ায়? আর স্কয়ার আর বাল্ব স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার এফ স্কয়ার এল স্কয়ার। এইটা কি সার্কিটের যে টোটাল রিকোয়ার্ড রেসিস্ট্যান্স আরটি তার সাথে সমান হতে হবে। এই কোয়ান্টিটিটাকে আমরা 400 ওহম এর সাথে সমান করব, 400 ওহমের সাথে সমান করব এই কোয়ান্টিটিটাকে, গিভেন আর অফ বাল্ব ইকুয়ালস টু 167 ওহম আর এফ ইকুয়ালস টু 50 হার্জ। যদি বসাও, বসিয়ে এটাকে সলভ করো, ইউ উইল হ্যাভ দি এল ভ্যালু এজ 1.15 হেনরি। অর্থাৎ বাল্বটাকে যদি ফুল গ্লোতে জ্বালাতে হয় তাহলে সিরিজে আমাদেরকে 1.15 ওহম ইন্ডাকটেন্স কানেক্ট করতে হবে। এখন একই রকম মানে অল্টারনেটিভলি আমরা একটা ক্যাপাসিটর ইউজ করেও কাজটাকে করতে পারতাম। যদি ক্যাপাসিটর ইউজ করা হতো তাহলে বাল্বের রেসিস্ট্যান্স আর ক্যাপাসিটর এরা মিলে একটা শিয়ার সার্কিট কনস্টিটিউট করতো, সিরিজ শিয়ার সার্কিট, যার ইম্পিডেন্সটা কত হয় সেটা আমরা আগেই দেখে এলাম, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস 1/4 পাই স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। আর টিটা বলে দেওয়া রয়েছে 400 ওহম, আর অফ বাল্ব বলে দেওয়া রয়েছে 160 ওহম। এইটা টাইপিং এরার এগেন, এটা শুড বি এফ, তাই তো? এটা ওমেগা নয়, এটা এফ হওয়া উচিত, এফ হবে, তাই তো? এটা এটা এফ হবে, এফ হবে। বুঝতে পেরেছো তোমরা? এবার ওইখানটায় যদি তুমি বসিয়ে দাও ভ্যালু গুলো, এফ এর ভ্যালু বসাও এজ 50 হার্জ, তারপর তোমার এটা বসাও, আর বাল্বের ভ্যালু বসিয়ে দাও, আর টোটাল এই ভ্যালুটা বসিয়ে দাও, দিয়ে যদি এটাকে সলভ করো, সলিউশনটা খুব ডিফিকাল্ট, নিউমেরিক্যালি খুব ডিফিকাল্ট আর কি, বড় বড় টার্ম পাবে। যাই হোক, ইট ক্যান বি ডান, ইউ হ্যাভ দি ক্যালকুলেটর আফটার অল। যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে ভ্যালুটা এরকম কিছু একটা আসছে আর কি, 8.75 মাইক্রোফ্যারাড। এই, হ্যাঁ, যদি রেসিস্ট্যান্স ইউজ করতাম তাহলে এত ওহম লাগতো, যদি ইন্ডাক্টর ইউজ করতাম তাহলে এরকম ইন্ডাকটেন্স লাগতো, যদি ক্যাপাসিটর ইউজ করতাম তাহলে এরকম ক্যাপাসিটেন্স লাগতো। কাজেই বুঝতে পারছো যে কোন চয়েস গুলো ইকোনমিক্যাল হবে। যদি রেসিস্টার যোগ করা হয়, রেসিস্টার যোগ করলে কি হবে? রেসিস্টার যোগ করলে এই যে সার্কিটটা বাল্ব প্লাস রেসিস্ট্যান্স, এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা কি জিরো, পাওয়ার ফ্যাক্টরটা 1ই থাকবে, থিটাটা 0, পিওরলি রেসিস্টিভ সার্কিট, কারেন্ট ভোল্টেজ উইল রিমেইন ইন ফেজ। তাহলে রেসিস্টার যদি যোগ করি পাওয়ার লসটা কিন্তু ম্যাক্সিমাম হবে, সেটা তাহলে ইকোনমিক্যাল ওয়ে নয়। অন দি আদার হ্যান্ড যদি ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ইউজ করতাম তাহলে সেই সার্কিটটা কি একটা শিয়ার সার্কিট বা এলআর সার্কিট হবে। আমরা দেখালাম যে শিয়ার সার্কিট বা এলআর সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা লেস দ্যান 1, কাজেই সেক্ষেত্রে পাওয়ার লসটা উইল বি স্মলার। কাজেই ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ইউজ করাটা ইকোনমিক্যাল। আর আরো যদি এদের মধ্যে চয়েস চাও, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মধ্যে চয়েস চাও, তাহলে অ্যাপারেন্টলি যেটা মনে হয় যে 8.75 মাইক্রোফ্যারাড এরকম অর্ডারের ক্যাপাসিট্যান্স যেহেতু খুব চিপলি অ্যাভেলেবেল, ক্যাপাসিটর ইউজ করাটা মোর ইকোনমিক্যাল। কিন্তু সেটা নাও হতে পারে, মানে 8.75 240 ভোল্ট, তো কাজেই এই ভোল্টেজ রেটিংটা বেড়ে গেলে ক্যাপাসিটরের দামগুলো আবার বেড়ে যায়। এই দুটোর মধ্যে না চয়েস করাটা সম্ভব নয় আর কি, এই অন স্পেকুলেশন জাস্ট দুটোকে দেখে বলে দেওয়া সম্ভব নয় যে কোনটা বেশি ইকোনমিক্যাল হবে। কোয়ালিটেটিভলি আমরা বলতে পারি রেসিস্টার ইউজ করার থেকে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ইউজ করাটা ইকোনমিক্যাল হবে।
এই ওকে। এবার এলসিআর সার্কিট, যেটা নিয়ে সিলেবাসে আমাদের ডিটেলে স্টাডি করতে বলা আছে, যদিও তোমরা অলমোস্ট এটা পড়েই এসেছো ইন দি কনটেক্সট অফ ফোর্সড হার্মোনিক অসিলেশন। এই এলসিআর সার্কিটটা বেসিক্যালি একটা ইলেকট্রিক্যাল অ্যানালগ, আমরা বোধহয় পড়েও ছিলাম কোন একটা কনটেক্সটে। তো দেখো, একটা এলসিআর সার্কিট, এরকম সিরিজ এলসিআর সার্কিট রয়েছে। সিম্বল গুলোর দিকে তাকিও না এখন, হ্যাঁ, সিম্বল গুলোর দিকে তাকিও না, এটা জাস্ট ইন্টারনেট থেকে নেওয়া, শুধু স্কিমেটিক রিপ্রেজেন্টেশনটার দিকে তাকাও। উই হ্যাভ অ্যান অল্টারনেটিং সোর্স অফ ইএমএফ and this is driving a circuit in which a resistor of resistance R, an inductor of inductance L and a capacitor of capacitance C connected in series. একটা সার্কিটে রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা রয়েছে, আর এই সার্কিটটাকে আমরা একটা অল্টারনেটিং সোর্স অফ ইএমএফ দিয়ে ড্রাইভ করছি। তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সাম ভিআর, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সাম ভিএল, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সাম ভিসি। এই ভোল্টেজ ড্রপ গুলোর যদি আমরা ফেজার সামটা নিই, সেটা তাহলে এই অল্টারনেটিং যে ইএমএফ তার ফেজারের সাথে সমান হবে। তাহলে কার্শফ ভোল্টেজ লটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, ভিএলটি প্লাস ভিসিটি প্লাস ভিআরটি ইকুয়ালস টু ইটি। বাম দিকে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ফেজার সাম অফ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর, অ্যাক্রস ক্যাপাসিটর এন্ড অ্যাক্রস দি রেজিস্টার। এইটা তাহলে এই অল্টারনেটিং ইএমএফ যে অ্যাপ্লাইড ইএমএফ তার ফেজারের সাথে সমান। ব্র্যাকেটে টি দেওয়া রয়েছে, মানে প্রত্যেকটা কোয়ান্টিটি টাইম ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা কোয়ান্টিটি টাইমের ফাংশন। আর বোল্ড সিম্বল দেওয়া রয়েছে, এই কথার অর্থ হচ্ছে আমি তাদের ফেজার ডায়াগ্রামটাকে নিচ্ছি। তোমরা পরীক্ষায় যখন করবে, তোমরা পরীক্ষায় তো আর বোল্ড এটা দিতে পারবে না, তাহলে তোমাকে দুবার তিনবার চারবার করে পেনটাকে ওর মধ্যে গোলাতে হবে। একটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে যে ভেক্টর দিয়ে লেখা আর কি, অনেক জায়গাতে সেরকম ভাবেও থাকে। ভিএলটি লিখলে তার মাথায় ভেক্টর দিয়ে দিলে, ভিসিটি লিখলে তার মাথায় ভেক্টর দিয়ে দিলে, ভিআরটি লিখলে তার মাথায় ভেক্টর দিয়ে দিলে, আর ডান দিকে যেটা ই লিখেছো সেখানেও ভেক্টর সিম্বলটা দিয়ে দিলে। এইটা রিপ্রেজেন্ট করছে যে তুমি ফেজটাকে বোঝাতে চাইছো। ওকে, তো এবার তাহলে পরের কাজটা করা যাক। আমরা এইগুলোকে ফেজার ডায়াগ্রামে ড্র করে দেখি, ফেজার ডায়াগ্রামে ড্র করলে কেমন হয়। সেই ফেজার ডায়াগ্রামটা বুঝতে গেলে আমাদের আবার ওই রিক্যাপ করতে হবে, পিছনে জিনিসগুলোকে একটু রিক্যাপ করতে হবে। কিরকম, দেখো, উম, যেহেতু সিরিজ সার্কিট, কাজে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে একই রকম কারেন্ট রয়েছে, আর এর মধ্যে দিয়ে কারেন্ট, এল এর মধ্যেও তাই কারেন্ট, সি এর মধ্যেও তাই কারেন্ট এট এ গিভেন ইনস্ট্যান্ট। এবার যদি আর এর অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপটার দিকে তাকাও, কি দেখবে, আর এর অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ আর কারেন্ট একই রকম ফেজে রয়েছে। এল এর অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপটা এর মধ্যে কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি ফেজ লিড করে, আর ক্যাপাসিটরের অ্যাক্রসে যে পটেনশিয়াল ড্রপ সেইটা এর মধ্যে যে কারেন্ট তার রেসপেক্টে 90 ডিগ্রি ফেজ ল্যাগ করে। এটা কি দেখো উপরে স্কিমেটিক্যালি সুন্দরভাবে বোঝানো রয়েছে। যদি আমরা ভোল্টেজের টার্মে রিলেটিভ ফেজ গুলোকে বোঝাতাম, কি বোঝাতে পারতাম, এই ভিআর এর রেসপেক্টে ভিএলটা 90 ডিগ্রি ফেজ লিড করে, আর ভিআর এর রেসপেক্টে ভিসিটা 90 ডিগ্রি ফেজ ল্যাগ করে। দেখো এখানে সেটাই বোঝানো রয়েছে। এটা ধরো তোমার ভিআর কে রিপ্রেজেন্ট করছে, আর এই যে জিনিসটা দেখছো, এইটাকে যদি আমি সাইন ওমেগা টি বলি, এটাকে কিভাবে লিখবো, এটাকে কোসাইন ওমেগা টি দিয়ে লিখবো। এই যে এরকম ভাবে জিনিসটাকে দেখানো হয়েছে। আর এইটা কি ঠিক উল্টোটা, এটা হচ্ছে মাইনাস কোসাইন ওমেগা টি। এটা যদি সাইন ওমেগা টি বলি, এটাকে আমি বলবো কোসাইন ওমেগা টি, আর এটাকে বলবো মাইনাস কোসাইন ওমেগা টি। এখানে রিলেটিভ জিনিসটাকে আরো ভালো করে দেখানো রয়েছে। এই ডিরেকশনে যদি ভিআর কে প্লট করি, তার পারপেন্ডিকুলার পজিটিভ ডিরেকশনে ভিএল আর পারপেন্ডিকুলার নেগেটিভ ডিরেকশনে ভিসি। দ্যাটস হাউ উই ক্যান ড্র দি ফেজার ডায়াগ্রাম। দেখো এখানে ফেজার ডায়াগ্রামটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে ভিআর। এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এইটাকে আপাতত বাদ দেওয়া যেতে পারে আর কি। এইটা প্রথমে প্রথমে ভিআর আর ভিএল এই দুটোকে দেখানো যায়। ভিআর আর ভিএল এই দুটোকে যদি দেখাও, আর ভিসি, ভিআর ভিএল ভিসি এই তিনটেকে যদি দেখাও, তাহলে এইরকম হবে। দেখো এইটা কি ভিআর, এইটা উপরের দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ভিএল, আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভিসি। আমি দুটোর মধ্যে একটু ডিফারেন্ট লেন্থ কনসিডার করেছি, খেয়াল করে দেখো ভিআর এর লেন্থ আর ভিসির লেন্থ কিছুটা ডিফারেন্ট আর কি। এই জন্যই যে তোমার নট নেসেসারিলি তাদের ম্যাগনিটিউড গুলো সমান।
ভিএলটা হচ্ছে এইখান থেকে এই যে লেন্থ সেটা কি ভিএল এর ম্যাগনিটিউডের সাথে প্রপোর্শনাল, এইখান থেকে এই যে লেন্থ সেটা ভিসির ম্যাগনিটিউডের সাথে প্রপোর্শনাল। দুটোর মধ্যে একটা ডিফারেন্স দেয়া রয়েছে। হ্যাঁ, ডিফারেন্স দেখতে পাচ্ছ। এখন এই দুটোকে আমরা যোগ করতে পারি, ভিএল আর ভিসি কে যোগ করতে পারি। যদি যোগ করি তাহলে কি হয়, সোজা কথায় ভিএল মাইনাস ভিসি হয়। তাহলে আমরা আরেকটা ডায়াগ্রাম ড্র করতে পারি যেখানে উই হ্যাভ ভিআর এন্ড উই হ্যাভ ভিএল মাইনাস ভিসি ইন দি পজিটিভ ডিরেকশন। আর এই দুটোর যদি ফেজার সাম নিই, দ্যাট উইল রিপ্রেজেন্ট দি টোটাল ইএমএফ ইটি। হ্যাঁ, এরকম ভাবে তাহলে আমরা টোটাল ইএমএফ, এই যে ফেজার ডায়াগ্রাম, সেই ফেজার ডায়াগ্রামটাকে ড্র করে ফেলতে পারি। এইটাকে ইম্পিডেন্সের টার্মেও করা যায়। তাহলে এইখানে তোমার একটা জিনিস একটু মডিফিকেশন দরকার, এটাকে জেড হিসাবে ধরার দরকার নেই এখন। জিনিসটাকে এরকম ভাবে দেখাও। আগের স্লাইডে যেটা বলছিলাম, সেটাই ভিআরটাকে রিপ্লেস করছি আর দিয়ে, ভিএলটাকে রিপ্লেস করছি এক্সএল দিয়ে, আর ভিসিটাকে রিপ্লেস করছি এক্সি দিয়ে। ঠিক আছে, এক্সএল আর এক্সি তাদের ম্যাগনিটিউড গুলো ডিফারেন্ট, বাট হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু নোট ইজ দ্যাট যে এক্সএল আর এক্সির মধ্যে একটা পাই ফেজ ডিফারেন্স রয়েছে। কাজে এদের রেজাল্ট্যান্টটা কিন্তু এক্সএল মাইনাস এক্সি বা এক্সি মাইনাস এক্সএল এরকম কিছু একটা হবে। তাহলে রেজাল্ট্যান্টটাকে কিভাবে লেখা যায়, রেজাল্ট্যান্ট যে ফেজার ডায়াগ্রাম সেটা কিরকম ভাবে লিখতে পারি। আর এইটা টি হবে না, হ্যাঁ এটাও ভুল হয়েছে, আমার আসলে একটা থেকে কপি করে বাকিগুলোকে ড্র করেছি, তো সেই জন্য তোমার সবগুলো এডিট করা হয়নি আর কি। এটা আর তারপর তোমার পজিটিভ ডিরেকশনটাতে এক্সএল মাইনাস এক্সি, এদের যদি ফেজার সাম নিই তাহলে এটা জেড এর সাথে সমান হবে। এটাই ফেজার ডায়াগ্রামটা, বুঝতে পেরেছো? সিরিজ এলসিআর সার্কিটের ফেজার ডায়াগ্রামটা ক্লিয়ার? ওকে। তো এই ফেজার ডায়াগ্রাম থেকে তাহলে আমরা জেডটাকে লিখে ফেলতে পারি। যেমনটা আগেও বললাম যে এক্সএল মাইনাস এক্সি এটা কি কমপ্লেক্স ডিরেকশনে রয়েছে, তাহলে জেড এর ফেজারটাকে যদি লিখি কিভাবে লিখবো, আর প্লাস জেড ইন্টু আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি। ঠিক আছে, এরকম ভাবে তাহলে আমরা জেডটাকে লিখে ফেলতে পারি আর কি। জেড ইকুয়ালস টু আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি। এটাকে ফার্দার রিরাইট করা যায় as mod z into e to the power j theta। হ্যাঁ, mod z into e to the power j theta এরকম ভাবে রিরাইট করে ফেলতে পারি। এখান থেকে mod z ভ্যালুটা ক্যালকুলেট করো। mod z বলতে কি বোঝায়, এই কোয়ান্টিটির ম্যাগনিটিউড সেটা কি r স্কয়ার প্লাস xl মাইনাস xc হোল স্কয়ার, that is r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার মাইনাস 1 by ওমেগা স্কয়ার c স্কয়ার। এটাই হচ্ছে ম্যাগনিটিউড অফ z। ইউ ক্যান রাইট ডাউন দি এক্সপ্রেশন ফর থিটা। থিটা ইকুয়ালস টু xl মাইনাস xc বাই r ওমেগা l মাইনাস 1 by omega c by r, এটা tan ইনভার্স নিলেই হবে। তাহলে হোয়াট উইল বি দি এক্সপ্রেশন ফর দি কারেন্ট, কারেন্টটাকে লেখা যায় অ্যাজ e বাই t, এটাকে নিচ্ছিলাম কেমন e0 e টু দি পাওয়ার j ওমেগা t। তাহলে it টাকে লেখা যায় অ্যাজ i0 into e টু দি পাওয়ার j ওমেগা t মাইনাস থিটা, i0 equals to e0 by this। হ্যাঁ, এরকম ভাবে তাহলে একটা সিরিজ এলসিআর সার্কিটের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা কেমন হয় সেটা আমরা বের করতে পারলাম। এখানে আমরা সার্কিটটার টোটাল ইম্পিডেন্সটাকে বের করলাম, সার্কিটে যে কারেন্টটা পাবো তার অ্যাম্পলিটিউডটাকে এই অ্যাপ্লাইড ইএমএফ এর অ্যাম্পলিটিউডের সাথে রিলেট করা হলো। ওকে, এবার এখান থেকে একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছ যে I0টা is dependent on frequency for a given value of the applied EMF। অ্যাপ্লাইড যে ইএমএফ তার অ্যাম্পলিটিউডের একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য যে ইএমএফটা অ্যাপ্লাই করা হয়েছে তার অ্যাম্পলিটিউডটা ধরো ফিক্সড সাম E0। তো E0 এর একটা ফিক্সড ভ্যালুর জন্য যদি কারেন্টটাকে আমরা দেখি, দেখতে পাবো যে কারেন্টটা ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। একটা নির্দিষ্ট সিরিজ এলসিআর সার্কিট রয়েছে, সেখানে একটা ফিক্সড আর, ফিক্সড এল, ফিক্সড সি ইউজ করেছে। ধরো R equals to 100 ওহম, L equals to 1 মিলি হেনরি, আর C equals to say 0.1 মাইক্রোফ্যারাড। এবার যে অ্যাম্পলিটিউড যে ইএমএফটা যোগ করা হয়েছে সেটা ধরো 2 ভোল্ট 50 হার্জ, তার জন্য কারেন্টের অ্যাম্পলিটিউড যা পাবো, যদি 2 ভোল্ট 100 হার্জ হতো তার জন্য কারেন্টটা ডিফারেন্ট হতো একই সার্কিটে। তাহলে কারেন্ট ইজ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। এই কারেন্টটাকে যদি আমরা প্লট করি তাহলে একটা রেজোনেন্স ফিচার দেখতে পাবো। হ্যাঁ, ফর এ সার্টেন ফ্রিকোয়েন্সি অফ ওমেগা আমরা দেখতে পাবো যে কারেন্ট অ্যাম্পলিটিউডটা বিকামস ম্যাক্সিমাম। এই জিনিসটাকেই আমরা বলি রেজোনেন্স। তোমরা ফোর্সড অসিলেশন করেছো, সেখানেও এটা দেখেছো যে ফোর্সড অসিলেশনে যে পিরিয়ডিক ফোর্সটা রয়েছে
সেই পিরিয়ডিক ফোর্সের অ্যামপ্লিটিউডটাকে ফিক্সড রেখে তার ফ্রিকোয়েন্সিটাকে যদি ভ্যারি করাও, তাহলে ভেলোসিটি বা কাইনেটিক এনার্জিটা উইল চেঞ্জ। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ভেলোসিটি অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে, কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে, যেটাকে আমরা ভেলোসিটি রেজোনেন্স হিসাবে পড়ে এসেছি। এখানেও ঠিক জিনিসটা একই রকম। Keeping the amplitude of the applied EMF fixed in a series LCR circuit, if we tune the frequency of the applied EMF, if we vary the frequency of the applied EMF, we will see a variation in the current amplitude. We will see a peak value, একটা peak value দেখতে পাবো। এটা কি বেসিক্যালি রেজোনেন্স বলা হয়। ধরো ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরোতে আমরা এই কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম পাই। তাহলে আই জিরোটাকে যদি ম্যাক্সিমাম হতে হয়, বুঝতে পারছো যে ইম্পিডেন্সটা ডিনোমিনেটরে যেটা আছে সেটা ইম্পিডেন্সটাকে মিনিমাম হতে হবে। ই জিরোটা ফিক্সড, আই জিরোটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে ডিনোমিনেটরের টার্মটাকে মিনিমাম হতে হবে। ডিনোমিনেটরের যে টার্মটা রয়েছে সেটা নাথিং বাট ইম্পিডেন্স, ঠিক আছে। ইম্পিডেন্সের এক্সপ্রেশনটা কত দেখতে পাচ্ছ, রুট ওভার অফ দিস। ইম্পিডেন্সটা মিনিমাম হওয়ার কথা অর্থ কি, এই যে টার্মটা, এই টার্মটা জিরো, ইম্পিডেন্সটা তো দুটো কোয়ান্টিটি স্কোয়ারের সাম, তাহলে এর ভ্যালু মিনিমাম। এই কথার মানে কি বোঝায়, যে এই টার্মটা জিরো, এই টার্মটা যদি জিরো হয় তাহলেই তোমার জেডটা মিনিমাম হবে, কারেন্টটা ম্যাক্সিমাম হবে। তাহলে কন্ডিশন ফর রেজোনেন্স ইজ দিস টার্ম ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ওমেগা এলটা যদি 1/ওমেগা সির সাথে সমান হয়, উই উইল হ্যাভ the z value minimum, we will have the I0 value maximum. তাহলে এখান থেকে আমরা রেডিলি ওমেগা জিরো ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। HUC ওমেগা জিরো ইকুয়ালস টু 1/√LC, ওমেগা জিরোটা 1/√LC এর সাথে সমান। তাহলে এই অবস্থায় কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা কত দাঁড়ায়, এই টার্মটা তো জিরো, কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা দাঁড়ায় E0/R। ওকে, এটাকে যদি প্লট করি তাহলে জিনিসটা এরকম হবে আর কি। এটা আমি ইন্টারনেট থেকেই নিয়েছি। কারেন্টটাকে প্লট করছি এজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। এখানে দেখছো যে একটা সার্কিটকে দেখানো হয়েছে, বেসিক্যালি একটা সিরিজ এলসিআর সার্কিটকে দেখানো হয়েছে, যেখানে সি ভ্যালুটা 2 ন্যানোফ্যারাড, এল ভ্যালুটা 5 মাইক্রোহেনরি, আমরা আরটাকে ভ্যারি করাচ্ছি। হ্যাঁ, যদি আরটা 3.5 ওহম হয় তাহলে কি রকম হবে, আরটা 5 ওহম হলে কেমন হয় সেটা দেখানো হয়েছে, আর আরটা 10 ওহম হলে কেমন হবে সেটা দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কেসেই কিন্তু এরকম ধরনের একটা পিক ফিচার রয়েছে। এই যে পিক কার্ভ দেখতে পাচ্ছ, একটা রেজোনেন্স ফিচার রয়েছে। আর ইকুয়ালস টু 3.5 ওহম, তার জন্য যখন ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে বাড়াতে দেখছো যে কারেন্টের ম্যাগনিটিউডটা বাড়তে গিয়ে এটা অ্যারাউন্ড 10⁷ র‍্যাড পার সেকেন্ড এই ওমেগা ভ্যালুতে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে। ফ্রিকোয়েন্সিটাকে যদি আরো বাড়াতে থাকো তাহলে কারেন্টটা ফল করবে। এটাই হচ্ছে রেজোনেন্স ক্যারেক্টারিস্টিক্স, যেটার সাথে আমরা ফোর্সড অসিলেশনটা পড়ার সময় পরিচিত হয়ে এসেছি। হ্যাঁ, so at resonance you see for a series LCR circuit, omega 0 equals to 1/√LC, omega 0 L equals to 1/omega 0 C. You remember the phase difference between current and voltage in a series LCR circuit, theta equals to tan inverse omega L minus 1/omega C by R. Replace omega by omega 0, তাহলে কি হবে, theta equals to 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে খুব ইজিলি বুঝতে পারছো যে for a series LCR circuit at resonance the circuit becomes purely resistive. টোটাল ইম্পিডেন্সটা কত দাঁড়ায়, এইটা আর এইটা তো সমান হয়ে যাচ্ছে রেজোনেন্সে, টোটাল ইম্পিডেন্সটা তাহলে আর এর সাথে সমান। সার্কিটে ক্যাপাসিটরের মধ্যে যে রিঅ্যাকট্যান্সটা রয়েছে, ইন্ডাক্টরের মধ্যে যে রিঅ্যাকট্যান্সটা রয়েছে, এদের নেট কোনো রকম কন্ট্রিবিউশন সার্কিটের টোটাল ইম্পিডেন্সের মধ্যে আর থাকে না যখন সার্কিটটা রেজোনেন্সে থাকে। সেটাই বলা হলো at resonance the LCR circuit becomes purely resistive। আর আরেকটা পয়েন্ট এখানে যেটা পেলে, যে থিটাটা 0 ডিগ্রি, ন্যাচারালি কারেন্ট এন্ড ভোল্টেজ আর ইন ফেজ। For a series LCR circuit, if it is at resonance, the current and voltage are in phase, এরা একই রকম ফেজে থাকবে। ওকে, আচ্ছা, এরপর আমরা বাকি টার্মগুলো ক্যালকুলেট করতে পারি, যেটা তোমরা মোরাললেস ফোর্স অসিলেশনটা পড়ার সময় পড়েই এসেছো। যেমন ব্যান্ডউইথ বলতে কি বোঝায় বা কোয়ালিটি ফ্যাক্টর বলতে কি বোঝায়। হ্যাঁ, এট হাফ অফ দি ম্যাক্সিমাম পাওয়ার, ব্যান্ডউইথ বলতে কি বোঝায়, যে আমরা দেখি কোথায় এনার্জিটা ম্যাক্সিমাম এনার্জির হাফ হয়ে গেছে, বা ভোল্টেজ ফোর্সড অসিলেশনে যখন পড়েছো ভেলোসিটি অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম ভ্যালু 1/√2 টাইমস ফল করে গেছে। তাহলে কারেন্টের টার্মে যদি আমরা পড়ি এরকম ভাবে পড়তে পারি, ধরা যাক at some frequency omega I0 becomes 1/√2 times its maximum value.
তাহলে এখান থেকে আমরা ওমেগাটা ক্যালকুলেট করতে পারি। এখানে এরকম ধরনের একটা প্লটকে দেখানো হয়েছে, নিচেরটার কথাই ভাবো। এইটা ধরো সে 1, হ্যাঁ, এইটা ধরো 1। আর এবার এইখানে দেখা হচ্ছে যে কোথায় তোমার এটা ম্যাক্সিমাম ভ্যালুর 1/√2 টাইমস ফল করে গেছে। এই যে ফ্রিকোয়েন্সি সাম f1 আর এই যে ফ্রিকোয়েন্সি f2, এই দুটো ফ্রিকোয়েন্সিতে তোমার রেসপন্সটা ম্যাক্সিমাম ভ্যালুর 1/√2 টাইমস ফল করে যায়। তাহলে এই ডিফারেন্সটাই বেসিক্যালি ব্যান্ডউইথকে রিপ্রেজেন্ট করবে। এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে যদি আমরা ডিফারেন্স বের করি, সেটাই ব্যান্ডউইথকে রিপ্রেজেন্ট করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলোকে বের করা। কন্ডিশনটা হচ্ছে এইটা ধরো সাম ওমেগা ফ্রিকোয়েন্সিতে আইটা I0 ম্যাক্স বাই √2 হয়। হ্যাঁ, তাহলে I0 এর ভ্যালুটা কত? 0/this। এগেইন এইখানে একটা ভুল আছে, এইখানটায় কি হবে, এখানটা একটা স্কোয়ার√2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর কি ডিনোমিনেটরটা, ঠিক তো? এইটা হবে আর কি। হ্যাঁ, I0 = I0 ম্যাক্স বাই √2 যদি হয়, I0 এর ভ্যালুটা তো বসালাম, I0 ম্যাক্স বাই √2 বসালে এইরকম কিছু একটা হবে, দেখতে পাচ্ছ। এবার এটাকে সলভ করো, বোথ সাইডকে স্কোয়ার করে দাও। বোথ সাইডকে যদি স্কোয়ার করে দাও, E0 গুলো বাদ চলে যায়। এখানে কি 2r² সমান r² ইন্টু এইটা পাবে, একটা r² বাদ চলে যায়। তাহলে উই উইল বি লেফট উইথ ওমেগা l মাইনাস 1/ωc হোল স্কোয়ার ইকুয়ালস টু r²। স্কোয়ার রুট করে দাও, তাহলে কি হবে, এটা প্লাস মাইনাস r। এটাকে ফার্দার প্রসিড করো, করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখতে পারো, ওমেগা স্কোয়ার প্লাস সামথিং সমান 0। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট গুলোকে বের করে ফেলা যায়। কোয়াড্রেটিক ইকুয়েশনটা রুট গুলোকে বের করে ফেলা যায়। এখানে দেখবে প্লাস মাইনাস r ধরলে এরকম 4খানা রুট পাওয়া যাবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। কিন্তু ফ্রিকোয়েন্সি তো নেগেটিভ হতে পারে না, কাজেই আমাদের এখানে 4টে ভ্যালু থেকে দেখবো আমরা দুটো ভ্যালু ফরবিডেন হচ্ছে। মাইনাস মাইনাস এই কম্বিনেশনটার জন্য ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ, সেটা ফরবিডেন। আবার দেখো খেয়াল করে, স্কোয়ার রুটের ভিতরে যে টার্মটা রয়েছে সেটা কিন্তু c ইন্টু r এর থেকে বড়, কাজে এইটা প্লাস এইটা মাইনাস, এই কম্বিনেশনটা ফরবিডেন। তাহলে কি কি পড়ে থাকে, দুটোই প্লাস, অথবা এইটা মাইনাস এইটা প্লাস, এই দুটো জিনিস পড়ে থাকে। একটা তাহলে হায়ার ফ্রিকোয়েন্সি আর একটা লোয়ার ফ্রিকোয়েন্সি। এখানে যেটা দেওয়া রয়েছে, এখানে ওমেগা 1টাকে হায়ার ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, দুটোই প্লাস, আর ওমেগা 2টাকে লোয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস। এবার এই দুটোর ডিফারেন্স যদি ক্যালকুলেট করো, তাহলে দেখতে পাবে এই ডিফারেন্সটা r/l এর সাথে সমান। এটা আমি ফোর্সড অসিলেশন পড়ানোর সময় ডিটেলে পড়িয়েছি, একদম সিমিলার ক্যালকুলেশন, শুধু ওই LCR এইগুলো নতুন সিম্বল নিজেরা হাতে ম্যাথমেটিক্সটা কষে নিতেই পারো আর কি ইন্ডিপেন্ডেন্টলি। ডেল ওমেগা, যেটা ওমেগা 2 মাইনাস ওমেগা 1 নয় এর, এটা ওমেগা 1 মাইনাস ওমেগা 2 হওয়া উচিত ছিল, বিকজ এ করা হয়েছে। আর না হলে এইটাকে চেঞ্জ করে দিতে পারো, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে ওমেগা 1 বলো, আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে ওমেগা 2 বলো। তাহলে তোমার ব্যান্ডউইথের এক্সপ্রেশনটা হবে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 দ্যাট ইজ ইকুয়াল টু r/l। এরকম ভাবে তাহলে আমরা ব্যান্ডউইথের এক্সপ্রেশনটাকে বের করতে পারি। ওকে, এবার এই যে জিনিসটা ফুল উইথ অফ দি রেজোনেন্স কার্ভ এট হাফ অফ দি ম্যাক্সিমাম, সেটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। এখান থেকে ডেল ওমেগাটা ক্যালকুলেট করলাম, আমরা r/l পেলাম। এবার এখানে তোমার দুটো টার্ম রয়েছে, একটা হচ্ছে শার্পনেস অফ রেজোনেন্স, আর হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। এটাও পড়েছো তোমরা। শার্পনেস অফ রেজোনেন্স বলতে কি বোঝায়, এটা একটা কোয়ালিটেটিভ আইডিয়া, যেটা বলে যে হাউ ফাস্ট দি rate of fall of the response on either side of the resonance. শার্পনেস অফ রেজোনেন্স বলতে বোঝায় যে তোমার রেজোনেন্সের বোথ সাইডে রেসপন্সটা কতটা ফাস্ট রেটে ফল করছে। হায়ার দি রেট অফ ফল, হায়ার ইজ দি শার্পনেস অফ রেজোনেন্স। কোয়ান্টিটেটিভলি এটাকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে ডিফাইন করি। কোয়ালিটি ফ্যাক্টর ইজ ডিফাইন্ড এজ ওমেগা 0 বাই ডেল্টা ওমেগা। ওমেগা 0 বাই ডেল্টা ওমেগা। সো কিউ ইকুয়ালস টু ওমেগা 0 বাই ডেল্টা ওমেগা। ওমেগা 0টা আমরা দেখেছি 1/√OL, ডেল ওমেগাটা আমরা দেখলাম r/l। তাহলে কিউটাকে যদি RLC টার্মে বসাও, ইট ইজ অফ দি ফর্ম 1/r√L/c। এটাই হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। হ্যাঁ, এখানে দেখো জিনিসটাকে বোঝানো রয়েছে, এই যে তোমার যখন rটা 0 যদি 0 হয়, কিউটা ইনফিনিটি হবে, তাহলে কার্ভটা কি ভেরি শার্প একটা কার্ভ হবে।
অন দি আদার হ্যান্ড যদি তোমার আরটা ফাইনাইট হয়, আরটা যদি রিলেটিভলি স্মলার হয়, তাহলে কার্ভটার যে শার্পনেস সেটা বেশি হবে। আর ভ্যালুটা যত বাড়বে, আর ভ্যালুটা যত বাড়বে, কিউ ভ্যালুটা তত কি হবে, কিউ ভ্যালুটা তত কমবে। কিউ ভ্যালুটা কমলে শার্পনেস অফ রেজোনেন্সটা কমবে, আরো স্মলার রেটে ফল করবে, ডেল ওমেগাটা আরো বড় হবে। আরটা বড় হওয়ার অর্থ কি, ডেল ওমেগাটা বড়, কার্ভটা আরো বেশি ফ্ল্যাট হবে। এখানে দেখানো হয়েছে এটা কি, আরটা ভেরি লার্জ, এখানে আরটা তার থেকে কম, এখানে আরটা তার থেকেও কম, আর পরে যেটা দেখানো হয়েছে আরটা সে জিরো। হ্যাঁ, এরকম ভাবে আমরা শার্পনেস অফ রেজোনেন্স, কোয়ালিটি ফ্যাক্টর এইগুলোকে এক্সপ্লেন করতে পারি আর কি। এটা আইডিয়াটা একদম ডিটেলে দেয়াই হয়েছে, এখানে আর বিশেষ করে নতুন কিছু বলার নেই আর কি। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো বলো। হ্যালো, না স্যার ঠিক স্যার ঘুমিয়ে পড়লে না তো? স্যার স্যার না। হুম হুম, বলো। স্যার এটা আমরা কারেন্ট রেজোনেন্সটা বার করলাম, ভোল্টেজ রেজোনেন্সটাও কি আছে এটার? না, ভোল্টেজ রেজোনেন্স বলতে কি বুঝবে এখানে? ভোল্টেজ রেজোনেন্স মানে কিসে? এখানে তো কারেন্ট সিরিজ, সেই সিরিজ এলআর সার্কিট যখন আমরা বলছি, এখানে তো কারেন্টের কথাই বলছি না। ভোল্টেজ বলতে গেলে আমাকে কার অ্যাক্রসে সেটা স্পেসিফাই করতে হবে। ভোল্টেজটা তো এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে কোনো ইউনিক প্যারামিটার নয়। সিরিজ এলসিআর সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা ইউনিক প্যারামিটার, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে একই রকম কারেন্ট যাচ্ছে। আচ্ছা স্যার। ভোল্টেজ কত দিচ্ছ সেটা তো তুমি জানোই, ভোল্টেজ যেটা দিচ্ছ সেটা হচ্ছে ইএমএফ, অ্যাপ্লাইড ইএমএফ, সেটার আবার রেজোনেন্স কি হবে? মানে ওই যে মানে কি বলবো, ওই যে ইন্ডাক্টরের রেসপেক্টে যে ভোল্টেজ ভোল্টেজ রেজোনেন্স, বা যদি ক্যাপাসিটরের রেসপেক্টে ভোল্টেজ রেজোনেন্স বার করতে চাই, সেটা কি বার করা যায়? সেটা রেজোনেন্স হবে না, স্টাডি করে দেখতে পারো। স্টাডি করে আচ্ছা দেখতে পারো, সেটা এরকম রেজোনেন্স ফিচার পাবে না। সেই রেজোনেন্স ফিচারটা মেনলি এর অ্যাক্রসেই পাবে, আর এর অ্যাক্রসেই পাবে। আর এর অ্যাক্রসে যদি ভোল্টেজটাকে তুমি মাপো, বিকজ বিকজ তোমার আর এর অ্যাক্রসে ভোল্টেজটা কি, আই ইন্টু আর। আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা কি, আই ইন্টু আর। আরটা তো কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট, আরটা ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। কাজেই কারেন্ট রেজোনেন্স বা তোমার রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ রেজোনেন্স, দুটো কথার মানে একই। সার্কিটে টোটাল কারেন্টের রেজোনেন্স দেখাও যা, আর রেজিস্টারের অ্যাক্রসে ভিআর, এইটা রেজোনেন্স দেখা একই রকম। তোমরা ভিএল বা ভিসির ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের রেজোনেন্স ফিচার পাবে না। আচ্ছা ঠিক আছে, স্যার। হুম। তারপর আর কেউ কোনো কোশ্চেন? স্যার বলছি স্যার কারেন্ট রেজন স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলো। হ্যাঁ বলছি কারেন্টের রেজোন্যান্স বার করার সময় ওয়ান হ্যাঁ আই ম্যাক্স বাই √2 ধরলাম কেন? আমরা তো এনার্জির সময় হাফ ধরেছিলাম। হ্যাঁ, তাহলে এখানে এখানে এনার্জি বলতে কি বোঝায়? এনার্জি বলতে বোঝায় আই স্কোয়ার আর টি, তাই হ্যাঁ তো? এখানে হ্যাঁ এনার্জি বলতে কি বোঝায়? এখানে এনার্জি বলতে আই স্কোয়ার আর টি বোঝায়। তাহলে আইটা যদি 1/√2 হয়, এনার্জিটা কি হবে? I/2, হাফ। তাহলে কারেন্টটা, আচ্ছা কারেন্টটা যদি 1/√2 ফল করে, দ্যাট ইমপ্লাইজ পাওয়ার লস। হ্যাঁ, পাওয়ার বা এনার্জি, সেইটা কি, হাফ অফ দি ম্যাক্সিমাম ভ্যালু ফল করে যায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম, ঠিক আছে। তারপর আর কে কি বলছিলে? স্যার হ্যাঁ শুনছি, বলো। স্যার ওই যে আগের দুটো স্লাইডে আসুন না একটু, আগের হুম, স্লাইড আগে। এটা এটা হ্যাঁ না এটা স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা স্যার এখানে। হ্যাঁ ঠিক আছে স্যার, এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। I0 ইকুয়ালস টু স্যার E0 বাই √r² প্লাস ওমেগা² L² মাইনাস 1 বাই ওমেগা² C²। স্যার হুম, এখানে তো ওমেগা² L² হতো না মনে হয়, ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C হোল স্কয়ার হতো। তাই কি? ও ঠিকই, ও ঠিক পয়েন্ট আউট করেছে, বুঝলে? এই যে এই জায়গাটায় ভুল হয়েছে, এই জায়গাটায় ভুল হ্যাঁ হয়েছে। ঠিক। ঠিক ঠিক পয়েন্ট আউট করেছো, ঠিক পয়েন্ট আউট করেছো। আসলে এইটা আমি এই যে তোমার রাইট আপটা, এটা আমার একটি স্টুডেন্ট বানিয়ে দিয়েছিল, পুরানো একটি স্টুডেন্ট, ও বানিয়ে দিয়েছিল গত বছরের ক্লাস নোটটা থেকে। ও ওয়ার্ড ফাইলে করেছিল। এবার সেই ওয়ার্ড ফাইলটা থেকে আমি ব্লাইন্ডলি কপি করছি আর কি, পাওয়ার পয়েন্টে। তাড়াহুড়ো করে করতে হচ্ছে তো, কাজেই এই জিনিসগুলো মিসড হয়ে গেছে। খুব ভালো পয়েন্ট আউট করেছো, বাকিরা কেউ দেখোইনি। ঠিকই, এইটা তোমার এই জিনিসটা হবে, ঠিকই বলেছো।
মানে এইখান পর্যন্ত জিনিসটা ক্লিয়ার। মড জেড ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, এটা স্কোয়ার রুট। এবার তুমি এক্সএল এর জায়গায় ওমেগা এল বসিয়ে দাও আর এক্সির জায়গায় 1/ওমেগা সি বসিয়ে দাও, এইটাই আর কি। হ্যাঁ, এটা করলেই জিনিসটা হয়ে যায়। এইখানটাতে ভুল হয়েছে, ঠিকই। তারপর আর আর কি হলো? আর কোনো কোশ্চেন? না স্যার। বুঝেছো? এটা খুব সহজ টপিক। হ্যাঁ, অল্টারনেটিং কারেন্টটা খুব সহজ টপিক, পড়তে থাকো। আর আমার আরেকটু বাকি রয়েছে, সেটা পরে কোনো একটা ক্লাসে করবো। সামনের দিনে তো ডিফ্র্যাকশনের পরীক্ষা নেওয়া হবে বলা আছে, ওই একই রকম 8:30 শুরু হবে আর কি। হ্যাঁ, আমি একদম 8:30 গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো কোশ্চেনটা, আর পাশাপাশি গুগল ফর্মটাও থাকবে। তোমরা গুগল ফর্মটা ফিল আপ করে একদম যে টাইমটা বলে দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে সাবমিট করতে হবে আর কি। তারপরে যদি করো তাহলে কিন্তু আর সাবমিট করতে পারবে না, একদম ফিক্সড টাইমের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে আর কি। আর সাবমিট করার পর নিজেদের স্কোরটা নিজেরাই তোমরা চেক করে নিতে পারবে। স্যার ওই ফর্মটাতেই আনসার করার জায়গা থাকবে? হ্যাঁ হ্যাঁ, ধরো তোমার কোয়েশ্চেন ওয়ান ABCD এরকম মার্ক করা